তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বক্রতার ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করে আরো একটি লেকচার নিয়ে হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে x³ + y³ = 3axy বক্ররেখার 3a/2, 3a/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা প্রথমে দেওয়া আছে যে সমীকরণটা সেটা লিখলাম। এখন লক্ষ্য করেন, এই সমীকরণটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিতে পারি, বা x³ + y³ এই 3axy কে আমি যদি এই পাশে নিয়ে আসি পক্ষান্তর করে, তাহলে এরকম হয়ে যাচ্ছে। তো এখন এটা একটা অব্যক্ত সমীকরণের কাঠামোতে রয়েছে। অব্যক্ত সমীকরণ নিয়ে আমি আপনাদের পূর্বের ক্লাসগুলো নিয়েছি। যদি কেউ ওই ক্লাসগুলো না দেখে থাকেন, অবশ্যই আগে সেগুলো দেখে আসবেন। তো অব্যক্ত সমীকরণের কাঠামো হচ্ছে f(x, y) = 0। তো দেখেন এখানে তার মানে এতটুকু, এটা কিন্তু একটা অব্যক্ত সমীকরণের কাঠামোতে আছে। এই যে এই অংশটুকু আমরা f(xy) আর এটা হচ্ছে 0। তাহলে আমি ধরি বা মনে করে নিতে পারি যে ধরি f(x, y) হচ্ছে x³ + y³ - 3axy। ওকে, এবার আমরা বক্রতার ব্যাসার্ধ, অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধের নির্ণয়ের সূত্রটাতে f(x) এর মান লাগে, f(y) এর মান লাগে, f(y) এর মান লাগে, f(x) এর মান লাগে। আমরা এখন ক্রমান্বয়ে সেগুলো বের করব। তো লক্ষ্য করেন, সবার প্রথমে যদি আমি f(x) এর মান বের করি, f(x) দ্বারা কি বোঝায়? x এর সাপেক্ষে এই ফাংশনকে একবার অন্তরীকরণ। তো যখন অব্যক্ত সমীকরণের আমরা যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তখন এই x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করি তখন x ব্যতীত বাকি সবাই ধ্রুবক। অর্থাৎ x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন কিন্তু y ধ্রুবক, বা এখানে যদি z থাকতো তাহলে z ও ধ্রুবক হয়ে যেত। তাহলে f(x) কিরকম আসবে? এই যে x³ এর অন্তরীকরণ, x এর সাপেক্ষে যখন x³ কে অন্তরীকরণ করব, x⁴n এর সূত্র হবে। x⁴n এর সূত্রটা কি? n × x⁴n-1, মানে 3 - 1 মানে হয়ে যাবে 2। অর্থাৎ x³ এর অন্তরীকরণ হচ্ছে 3x²। x এর সাপেক্ষে যখন আমরা y³ কে অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে y হচ্ছে একটা ধ্রুবক, তার মানে এই পদের অন্তরীকরণ 0 হয়ে যাবে। মাইনাসের মাইনাস দিলাম আমরা। এই যে x এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করব এইটাকে, তখন 3ay, এই পুরোটা কিন্তু ধ্রুবক। তাহলে আমি ধ্রুবক সামনে নিয়ে আসি, 3ay, আর x এর সাপেক্ষে যখন x কে অন্তরীকরণ করব তখন সেটা 1 হয়ে যাবে। আমি আর না লিখি, 1 লিখার কোনো প্রয়োজন নেই। এবার আমরা সেম ভাবে f(y) করব, অর্থাৎ y এর সাপেক্ষে এই ফাংশনকে অন্তরীকরণ করব। তো y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y এর সাপেক্ষে কিন্তু আবার x ধ্রুবক, অর্থাৎ x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব অব্যক্ত সমীকরণে তখন x ধ্রুবক, আবার x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন y ধ্রুবক। তো দেখেন এখানে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তার মানে এখানে x হচ্ছে ধ্রুবক, তার মানে এই ধ্রুবকের অন্তরীকরণ করলে 0 চলে আসে, আমরা 0 না লিখি। সেম ভাবে y³ এর অন্তরীকরণ, y এর সাপেক্ষে যখন আমি y³ এর অন্তরীকরণ করব তখন চলে আসবে 3y², মানে ওই যে x⁴n এর সূত্র অ্যাপ্লাই করব, মাইনাস y এর সাপেক্ষে 3ax, এই পুরোটুকু হচ্ছে একটা ধ্রুবক, তার মানে 3ax হচ্ছে y এর সাপেক্ষে ধ্রুবক, আর y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে হয়ে যাচ্ছে 1, আমি 1 না লিখি। এবার আমাদেরকে বের করতে হবে f(x)। f(x) কিরকম ভাবে বের করব? এই যে f(x) যেটা আছে এটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ, বা এভাবেও চিন্তা করতে পারেন x এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ মূল ফাংশনকে, অথবা এভাবেও চিন্তা করতে পারেন যে f(x) যেটা আমরা বের করছি এটাকে পুনরায় আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলেই কিন্তু আলটিমেটলি 2 বার অন্তরীকরণ হয়ে যাচ্ছে। তো খেয়াল করেন কি হবে তাহলে, এটাকে যদি আমি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, 3 কিন্তু ধ্রুবক, আর x² এর অন্তরীকরণ হচ্ছে 2x, x² এর অন্তরীকরণ হচ্ছে 2x, লিখে ফেললাম। আবার x এর সাপেক্ষে এই পুরোটাই হচ্ছে একটা ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0, সো এটা না লিখি। তার মানে এখান থেকে আসতেছে হচ্ছে 3 × 6x। ওকে, এবার আমরা বের করব f(y)। f(y) মানে কি? f(y) কে পুনরায় আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। f(y) যেটা আছে তাকে পুনরায় y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো খেয়াল করুন এখান থেকে এই যে 3y², 3 ধ্রুবক, আর y² কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2y হবে, তার মানে আলটিমেটলি আসবে 6y। এই যে এইটার মতো, পূর্বেরটার মতো, এখানে ছিল জাস্ট x, 3x², x এর সাপেক্ষে করছি 6x আসছে, আর এখানে 3y² ছিল, সো এটাকে y এর সাপেক্ষে যখন করব তখন এখানে চলে আসবে 6y। ওকে, যদি কেউ অন্তরীকরণ এই সিম্পল ফর্মুলাগুলো নিয়ে কারো সমস্যা থাকে তাহলে আমার অন্তরীকরণের একটা বেসিক ক্লাস আছে, ওই ক্লাসটা দেখে আসবেন। ওইখানে একদম খুঁটিনাটি সব বিষয়গুলো আলোচনা করা আছে। অঙ্ক করার সময় আমরা ওই খুঁটিনাটি ক্যালকুলেশনগুলো কাজে লাগতে পারে। ওকে।
এফ অফ ওয়াই ওয়াই আমাদের বের করা হয়ে গেছে। এবার আমরা বের করব এফ অফ এক্স ওয়াই। এটা দ্বারা কি বোঝায়? এই যে এফ এক্স কে আপনি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবেন, এফ অফ এক্স ওয়াই দ্বারা বোঝায় এফ এক্স এর অন্তরীকরণের যে রেজাল্টটা সেটাকে আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবেন। তো দেখেন এফ এক্স এর অন্তরীকরণের রেজাল্ট হচ্ছে এইটা, এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই এর সাপেক্ষে এই পুরোটাই হচ্ছে একটা ধ্রুবক, তার মানে ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে কি 0। মাইনাস মাইনাসের মাইনাস দিলাম আমি, ওয়াই এর সাপেক্ষে যখন এটাকে অন্তরীকরণ করব, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করার সময় 3a কিন্তু ধ্রুবক, তার মানে ধ্রুবককে সামনে নিয়ে আসি, আর ওয়াই এর সময় ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে আমরা পাবো 1। 1 লিখার প্রয়োজন নেই, তার মানে এফ অফ এক্স ওয়াই হচ্ছে -3a। এবার আমাদের আর কোনো কিছু বের করার নেই, তবে প্রশ্নে আমাদের বলছে যে 3/a অর্থাৎ 3a/2, 3a/2 বিন্দুতে, এই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বের করার জন্য যদি এই বিন্দুটা না দেওয়া থাকতো তাহলে আমরা এই মানগুলো দিয়েই এখন সূত্রে বসিয়ে অঙ্কটা করে ফেলতাম। কিন্তু প্রশ্নে যদি কোনো বিন্দু দেওয়া থাকে, আমি আবার বলতেছি, প্রশ্নে যদি কোনো বিন্দু দেওয়া থাকে নির্দিষ্ট, তাহলে ওই বিন্দুতে এই যে যেই ভ্যালুগুলো আমরা বের করছি ওই বিন্দুতে এগুলোর মান কত বের হয় সেটা আগে বের করে নিতে হবে। অর্থাৎ 3a/2 বিন্দুতে এফ এক্স এর মান কত আসে, এফ ওয়াই এর মান কত আসে, এই সেম ভাবে প্রত্যেকটার মান কত আসে এগুলো আগে বের করে নিতে হবে, তারপর অত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ আমরা বের করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমি বিন্দুতে মান বসিয়ে দিব 3a/2, 3a/2 বিন্দুতে আমি এখন মান বের করব। এই বিন্দু দ্বারা কি বোঝায়? বিন্দু দ্বারা মূলত বোঝায় এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, স্থানাঙ্ক। স্থানাঙ্কে আমরা এই যে দুইটা বিন্দু মানে কি বোঝায়? এক্স আর ওয়াই এর মান। তার মানে যেই যেই জায়গায় আমরা এক্স পাবো সেই জায়গায় 3a/2 বসাবো। এখানে যেহেতু এক্স আর ওয়াই এর স্থানাঙ্ক একই, তার মানে আমরা এক্স আর ওয়াই একই মান বসাইতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখেন এত বিন্দুতে এফ অফ এক্স এর মান কি বের হবে? এফ অফ এক্স এর মানটা আমরা একটু লক্ষ্য করি, উপরে কি দেওয়া আছে 3x²। তাহলে 3x এর জায়গায় আমি ওই মানটা বসিয়ে দিব। তাহলে 3 ইন্টু এক্স এর মান হচ্ছে কি 3a/2, তাহলে 3a/2, x² ছিল যেহেতু আমি স্কোয়ার দিয়ে দিচ্ছি, -3a। এই যে দেখেন 3a ওয়াই আছে, তাহলে ওয়াই এর জায়গায় আমি ওয়াই এর মানটা বসিয়ে দিব। ওয়াই এর মান কত? 3a/2, তাহলে 3a/2 আমি বসিয়ে দিলাম। ওকে, এবার লক্ষ্য করেন কি হয়, আমি ক্যালকুলেশনটা একবারে করতেছি। 3কে হোল স্কোয়ার করা মানে হচ্ছে 9, 9 এর সাথে 3 গুণ দেওয়া মানে হচ্ছে 27। তাহলে আমি লিখতেছি 27, আর এখানে হচ্ছে এর উপর হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার, আবার 2 এর উপরে হোল স্কোয়ার আছে, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, আমি 4 লিখলাম, মাইনাস এখানে কি আছে 3 গুণ দিলে হবে 9, এ গুণ দিলে হবে a স্কোয়ার, নিচে আসা হচ্ছে 2, তো লিখে ফেললাম। এখন আমরা কি করব? এখানে লসাগু করব। এই লসাগুটা আমি একটু এখান দিয়ে দেখাচ্ছি, লক্ষ্য করেন এখানে লসাগু 4 আর 2 এর লসাগু হচ্ছে 4, তাহলে আমি এখানে 4 লিখতেছি, 4। এবার খেয়াল করুন, তাহলে 4 দ্বারা 4 কে ভাগ দিলে, আশা করি লসাগু সবাই পারেন, তাহলে 4 দ্বারা 4 কে ভাগ দিলে হচ্ছে 1, 1 এর সাথে 27 স্কোয়ার গুণ দিলে 27 স্কোয়ারই হচ্ছে, তাহলে 27 স্কোয়ার মাইনাস, খেয়াল করেন 2 দ্বারা 4 কে ভাগ দিলে হবে 2, 2 এর সাথে 9 স্কোয়ার গুণ দিলে হবে 18 স্কোয়ার। আমি লসাগু করছি, লসাগু সবাই 7 করে আসছেন, 18 স্কোয়ার। তার মানে আলটিমেটলি আমাদের কি থাকতেছে, 27 থেকে 18 গেলে 9 স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে আমাদের এফ এক্স এর মান অত বিন্দুতে, যেই বিন্দু দেওয়া আছে। এবার আমরা অত বিন্দুতে আবার এফ অফ ওয়াই এর মান বের করবো। এফ অফ ওয়াই এর মান ছিল কি, এই যে 3y², তাহলে 3 ইন্টু ওয়াই এর মান আমি বসিয়ে দিব। ওয়াই এর মান হচ্ছে কি 3a/2, ওকে, হোল স্কোয়ার মাইনাস 3ax, ওকে, 3ax এর মান হচ্ছে আবার 3a/2। ওকে, এবার লক্ষ্য করে দেখেন এই ক্যালকুলেশনটা কিন্তু হুবহুব এই ক্যালকুলেশনের সাথে মিলে যাচ্ছে, যেহেতু এক্স আর ওয়াই দুইটা বিন্দুর মান একই ছিল, এজন্য এইটার যা মান দেখেন এইটার কিন্তু একই ক্যালকুলেশন, তার মানে এখান থেকে যা রেজাল্ট আসছে এটারও সেম রেজাল্ট। আমি আর না ক্যালকুলেশন করি এটা, তাহলে 9a²/4 আমি বসিয়ে দিলাম। ওকে, এবার আমি এফ অফ এক্স এক্স এর মান বের করব। এফ অফ এক্স এক্স এর মান ছিল 6x, এই যে 6x, তাহলে 6 ইন্টু এক্স এর মান বসিয়ে দিব 3a/2, তার মানে আলটিমেটলি আমাদের কি আসতেছে 3 6 18, 18a ডিভাইডেড বাই 2। ওকে, এবার আমরা বের করব হচ্ছে এফ অফ ওয়াই ওয়াই এর মান, এফ অফ ওয়াই ওয়াই, এফ অফ ওয়াই ওয়াই এর মানও সেম 6y, তাহলে 6 ইন্টু ওয়াই এর মান আমি বসিয়ে দিব 3a/2, তাহলে এখান থেকেও সেম ক্যালকুলেশনই, আবার কি পাবেন 3 6 18, 18a/2। এবার আমি এফ অফ
এক্স ওয়াই এর মান বের করবো। এফ অফ এক্স ওয়াই এ দেখেন এখানে কোনো এক্স ওয়াই কোনো কিছুই নেই মান বসানোর মতো, যেহেতু এক্স ওয়াই মান বসানোর মতো কোনো কিছুই নেই তার মানে এটা -3 এর -3ই হবে। ওকে, তাহলে এক্স ওয়াই এর মান হচ্ছে -3। এবার সবগুলা মান আমাদের বের করা হয়ে গেছে। প্রশ্নে আমাদের যেই বিন্দুটা দেওয়া ছিল ওই বিন্দুতে সবগুলো মান আমাদের বের করা হয়ে গেছে। এবার আমরা ওই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বের করব। ওকে, তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধের সূত্র আশা করি সবাই জানি। অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধের সূত্রটা এখন আমি লিখে ফেলবো। তো আমি এখানে অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটি লিখলাম। এবার আমি ক্রমান্বয়ে মানগুলো বসিয়ে দিব, এফ এক্স এর মান, এফ ওয়াই এর মান, এগুলো বসিয়ে দিব যা আছে। এফ এক্স এর মান বসালাম, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এফ ওয়াই এর মানও আমি এভাবে বসিয়ে দিব, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, এবং এর উপরে মাথায় 3/2 আছে, সো আমি 3/2 দিয়ে দিলাম। এফ অফ এক্স এক্স এর মান হচ্ছে 9a, এফ অফ ওয়াই এর মান হচ্ছে 9a²/4, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। -2 ইন্টু এফ অফ এক্স ওয়াই এর মান হচ্ছে -3a, এফ অফ এক্স আর ওয়াই এর মান হচ্ছে 9a² ইন্টু এফ অফ ওয়াই এর মানও হচ্ছে 9a² প্লাস এফ অফ ওয়াই ওয়াই এর মান আমি বসিয়ে দিলাম, এবং এফ অফ এক্স এর মানের উপর আবার হোল স্কোয়ার আছে, সো আমি এটা হোল স্কোয়ার দিয়ে লিখে ফেললাম। ওকে, আমি পরম মানটা এখনই না দিই, আমি পরম মানটা একটু পরে ব্যবহার করতেছি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, পরম মানটা কেন দিই এটা তাৎপর্যটা একটু পরে বুঝাবো, পূর্ববর্তী লেকচারেও বলেছিলাম। তো এখন লক্ষ্য করেন কি হয়, আমি একবারে ক্যালকুলেশনগুলো করার ট্রাই করব। তো লক্ষ্য করেন এখানে 9-এর উপর হোল স্কোয়ার, 9-এর উপর হোল স্কোয়ার মানে 9কে 2 বার গুণ দেওয়া, 9কে 2 বার গুণ দিলে হবে 81। ওকে, আমি লিখে ফেলি 81। এই স্কোয়ারের উপর হোল স্কোয়ার মানে হচ্ছে a⁴, 4-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16। এই পাশেও কিন্তু সেম, তাহলে এই পাশেও সেম রেজাল্ট, 81 a⁴/16। এদের মাথার উপরে আছে 3/2। ওকে, 3/2 লিখে ফেললাম। এখানে দেখেন 9-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 81, 81কে 9 দ্বারা গুণ দিলে হবে 729। এখানে এই স্কোয়ারের উপর হোল স্কোয়ার মানে হচ্ছে a⁴, আর একটা a মানে হচ্ছে a⁵। ওকে, a⁴ এর সাথে a গুণ দিলে কি হয়, এই যে দেখেন গুণের বেলায় উপরের পাওয়ারগুলো যোগ হয় মানে হচ্ছে a⁵। ওকে, তার মানে হচ্ছে a⁵, নিচে হচ্ছে 4-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16। এই পাশে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 9 × 81, আর এখানে হচ্ছে 3 × 2 = 6, 6 আর 81 গুণ দিলে হবে 243 মানে 243। আর এখান থেকে হচ্ছে a স্কোয়ার মানে a⁴, আর সাথে a মানে a⁵। নিচে হচ্ছে 4, আচ্ছা নিচে এই যে দেখেন নিচে আমরা একটা ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে 4 × 16, এই 2 দ্বারা কিন্তু আবার 16কে ভাগ দিলে হবে 8। ওকে, 2 দ্বারা 16কে ভাগ দিলে এখানে হয়ে যাচ্ছে 8। ওকে, মানে 4 × 2 = 8। আর এখানে হয়ে যাচ্ছে এই যে দেখেন এই ক্যালকুলেশন আর এইটা কিন্তু সেম, এই পাশেরটা আর এই পাশেরটা সেম, তাহলে এই পাশে হয়ে যাচ্ছে 729 a⁵/16, মানে প্রথমে যেটা আসছে ওইটাই। আশা করি ক্যালকুলেশনগুলো আপনারা, এগুলো গুণের কাজ ভাগের কাজ, এগুলো আপনারা করতে পারবেন, এগুলো ডিটেলস বলার মতো কিছু নেই, পরবর্তীতে অনেক কথা আছে, এগুলো বোঝার চেষ্টা করুন। ওকে, তাহলে আমরা জাস্ট এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছেন। এবার দেখেন আমরা কি করতে পারি, এখানে এই যে দেখেন এ আর এ যদি আমি যোগ করি তাহলে কি হয়, 2a হয়। এখানেও দেখেন এই যে এই পদটা আর এই পদটা কিন্তু সেম, তো আমি যদি এটাকে এ ধরি এটাকেও এ ধরি তাহলে এ এ যোগ করলে কি হবে, 2a। তাহলে আমি লিখে ফেলি 2a, যেই কথা এখানে 2 × a কাকে ধরছি, এই পুরা রাশিটাকে, তাহলে এই যে দেখেন এই পুরো পদটাকে আমি ধরছি কি a, তাহলে 81 a⁴/16। এর মাথার উপরে কি আছে 3/2, আমি 3/2 দিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন কি করছি। এখানেও দেখেন সেম কাজ, এই যে এই জিনিসটা 2 বার আছে, তাহলে কি হয়ে যাবে, এই যে এ যোগ করলে 2 এর মতো করে, তাহলে 2 × a কে এখানে এই পুরাটাকে ধরছি a, তাহলে 729 a⁴/16। ওকে, প্লাস কি থাকে 243 a⁵/8, এইটা থাকতেছে। ওকে, আমরা তাহলে এটা লিখে ফেললাম। এখন আশা করি সবাই বুঝতেছেন কি করতে পারি, আমরা এই 2 দ্বারা 16কে ভাগ দিতে পারি, 8 থাকে। আর এখান থেকে আরো একটা জিনিস কিন্তু বোঝার আছে, সেটা হচ্ছে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই 2 দ্বারা আবার এই 16কে ভাগ দিতে পারি, তাহলে কত থাকে, এখানে 8 থাকতেছে। ওকে, তাহলে এটা এখন আমরা লিখে ফেলি, এখানে থাকতেছে হচ্ছে 81 a⁴/8,
3/2, আর এখানে থাকতেছে 729 a to the power 5 8 প্লাস 243 a to the power 5 8। ওকে, আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। কি করছি, জাস্ট কাটাকাটি করছি। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝার আছে, সেটা হলো এই যে ধরেন আমি এর উপরে পাওয়ার দিলাম 3/2, এটাকে আমি কি লিখতে পারি? এর উপরে পাওয়ার 3/2 যেই কথা, এর উপরে পাওয়ার হাফ দিয়েছি, উপরে মাথায় দেওয়া এদের একই কথা। মানে এই যে গুণের বেলা সূচকের সূত্র অনুসারে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করা যায়, তাহলে 3 আর হাফ গুণ দিলে কিন্তু 3/2 হয়ে যাচ্ছে। তো আমি এটাকে একটু সিম্পলিফাই করতেছি, দেখেন এখান থেকে কি হয়। এই হাফের ভ্যালু মানে কিন্তু রুট, হাফ মানে রুট, তাহলে রুটে লিখতে পারি। হাফের ভ্যালু হচ্ছে রুট, আর এ আছে এ, ওকে, তার উপরে আছে কিউব। এখন এটা দ্বারা কি বোঝায়? রুটে কিউব মানে হচ্ছে রুটে 3 বার, তাহলে এই যে আমি রুটে 2 বার লিখলাম, আবার রুটে 1 বার লিখলাম, তার মানে আলটিমেটলি কি থাকতেছে, যে স্কোয়ার রুটে কাটা, তার মানে এ রুটে থাকতেছে, এ রুটে। তার মানে আমি বুঝলাম কোনো কিছুর উপরে যদি পাওয়ার 3/2 থাকে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি ওই কোনো কিছুটা আর রুট ওভার কোনো কিছু। ওকে, মানে যেমন এর উপরে পাওয়ার 3/2 থাকলে আমরা লিখতে পারি এ রুটে। তার মানে এই যে দেখেন এখানেও কিন্তু সেম, এই পুরো জিনিসটার উপরে পাওয়ার আছে 3/2, তার মানে আমি এই পুরো জিনিসটা রুট ওভার আবার এই 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 রাশিটাই আমি লিখতে পারবো, এই পদটাকে আমি আবার লিখতে পারবো। তা আমি জাস্ট এই কাজটাই এখন করব। লক্ষ্য করেন আমি এখন কি করব, আমি এখন জাস্ট এই কাজটুকুই করব। এই যে 81 a to the power 4/8 রুট ওভার আবার ওই জিনিসটাই আমি লিখবো, 81 a to the power 4/8, অর্থাৎ এই যে এর উপরে পাওয়ার 3/2 থাকা যেই কথা, এ রুট এ থাকা একই কথা। আবার এই পুরো জিনিসটার উপরে পাওয়ার ছিল 3/2, তার মানে ওই জিনিসটা আবার রুট ওভার তাকেই লিখতে পারি। আর নিচে আমি কি করব, নিচে লসাগু করব। কারণ নিচের লসাগুটা আমি একটু করে দিচ্ছি। 8 আর 8 এর লসাগু হচ্ছে 8, ওকে। আর উপরে যা আছে তাই, যেহেতু দুইটার লসাগু সেম, মানে দুইটার নিচেই 8 ছিল, তাহলে উপরে যা আছে তাই বসে যাবে। 729 a to the power 5 প্লাস 243 a to the power 5। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন এতটুকু। আমি অপর পেজে চলে আসার কারণে বারবার ওই পেজে যেতে পারছি না। আপনারা যারা করতেছেন খাতা অবশ্যই লক্ষ্য করতেছেন যে এর উপরের লাইনটা কি ছিল। ওকে, এবার আমি কি করতে পারি, এবার আমি দেখেন এখান থেকে 81 a to the power 4, নিচে ছিল 8, আমি লিখলাম 8, 81 কে রুট করলে হয় 9, আর a to the power 4 কে রুট করলে হবে কি a স্কোয়ার, আর 8 কে রুট করলে কত হয় দেখেন, এই যে রুট 8 মানে লিখতে পারি আমরা 8 কে ভাঙাইতে পারি 4 × 2 দিয়ে, আবার 4 এর রুট মানে হচ্ছে 2, আর 2 এর উপরেও কিন্তু একটা রুট আছে, তার মানে 2√2। আশা করি বুঝতে পেরেছেন, অর্থাৎ 8 কে ভাঙাইতে পারি আমরা 4 × 2 দিয়ে, 4 কে আবার রুট করলে হয়ে যাচ্ছে 2, কিন্তু এই 2 এর উপরেও কিন্তু রুট আছে, তার মানে 2√2। তো আমি এখানে এই যে 8 এর রুটের মানটা এখানে লিখে দিব 2√2। আর এখানে 729 a to the power 5 আর 243 a to the power 5, দুইটাকে যোগ করলে হচ্ছে 972 a to the power 5, নিচে থাকতেছে হচ্ছে 8। তো এবার আমি কি করব, এবার উপরের পদে যা আছে তা লিখে দিব। 81 a to the power 4 8 ছিল, ইন্টু 9a স্কোয়ার 2√2 ছিল, আর এই বড় ভাগ চিহ্নটাকে আমি এখন গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিলে কি হবে, ভাগ চিহ্নকে যখন আমরা গুণ চিহ্ন দিই তখন নিচেরটা উপরে চলে আসে আর উপরেরটা নিচে চলে যায়, অর্থাৎ 8 উপরে চলে যাবে আর 972 a to the power 5 নিচে চলে আসবে। এবার আমি কাটাকাটির কাজ করবো। এই যে দেখেন এই 8 কাটা, এটা দিয়ে এটাকে ভাগ দিলে হবে এখানে 12, আবার 3 দিয়ে ভাগ দিলে এখানে 3 3 9, 3 3 9 আর কি, আর এটাকে ভাগ দিলে 3 4 12, তার মানে আবার দেখেন এই যে এখানে a স্কোয়ার a to the power 4 আর a স্কোয়ার মানে হচ্ছে a to the power 6, অর্থাৎ উপরে থাকতেছে a to the power 4 আর a স্কোয়ার, এই যে a to the power 4 × a স্কোয়ার মানে হচ্ছে গুণের বেলায় উপরের পাওয়ার যোগ, মানে a to the power 6, তার মানে উপরে থাকতেছে a to the power 6 আর নিচে a to the power 5, তার মানে a to the power 5 দ্বারা a to the power 6 কে ভাগ দিলে উপরে থাকতেছে একটা a, তার মানে উপরে আমাদের থাকতেছে শুধু 3a, আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে 4 আর 2√2, তাহলে 4 2 8 আর √2 সাথে, তাহলে নিচে থাকতেছে হচ্ছে 8√2। এবার লক্ষ্য করে দেখেন এই এর মান কি আমরা কিন্তু জানি না, অর্থাৎ এর মান যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এই পুরো বক্রতার ব্যাসার্ধের মান নেগেটিভ চলে আসবে, কিন্তু আমরা জানি বক্রতার ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, এজন্য আমরা এখানে পরম মান ব্যবহার করব, এবং এই জন্য শুরু থেকে আমরা কি করব, পরম মান ব্যবহার করে আসব, কারণ এই যে এক পর্যায়ে এসে আমাদের কিন্তু এ থাকতেছে, যেই এর মান নেগেটিভের জন্য কিন্তু আমাদের বক্রতার ব্যাসার্ধের মান ঋণাত্মক চলে আসতে পারে,
যা বক্রতার ব্যাসার্ধের যে বৈশিষ্ট্য সেটা হারিয়ে ফেলবে, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ কিন্তু নেগেটিভ হতে পারে না। এজন্য আমরা উপর থেকে এই যে পরম মান দিয়ে আসবো, আপনারা একদম প্রথম থেকে পরম মান দিয়ে দিয়ে আসবেন। এজন্য আমি বলেছিলাম প্রথমে যে পরম মানটা পরে দিই, পরম মানের তাৎপর্য আমি পরে বলতেছি, একদম প্রথম থেকে এভাবে পরম মান দিয়ে আসবেন। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য করেন, এই যে 3/8√2 এটা তো আর নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এটাকে আমরা এই যেভাবে দিয়ে দিচ্ছি 3/8√2, আর এই এটা কিন্তু নেগেটিভ হওয়ার সুযোগ আছে, এই জন্য আমরা একে এই যে শুধু পরম মানের মধ্যে রাখলাম। তো এই হচ্ছে আনসার। কিন্তু আপনাদের তিতাস পাবলিকেশনের বইয়ে দেখবেন আনসারটা এরকম 3√2a ডিভাইডেড বাই 16। তিতাস পাবলিকেশন বইয়ে আনসারটা এরকম দেওয়া। তো এখানে যদি কেউ আনসার দেন কোনো সমস্যা নাই, এটা কিন্তু ভুল না। তা আমি যদি একটু পাবলিকেশন এই আপনারা যে বইটা ফলো করেন তিতাস পাবলিকেশন, এটার মতো আনসার যদি আনার চেষ্টা করি, আরো 2টা লাইন অতিরিক্ত করতে হবে, এতটুকুই। খেয়াল করেন আমি কি করব, আমি উপরে নিচে যে এখান থেকে এই লাইনের পরের থেকে এটা এভাবে করবেন, উপরে নিচে আমি কি করব, √2 দ্বারা গুণ দিব, √2। তাহলে এই যে উপরে নিচে আমি কি করলাম, √2 দ্বারা গুণ দিলাম, তাহলে আলটিমেটলি কি থাকতেছে 3√2a আর নিচে 8 × √2 মানে কি √2 হোল স্কোয়ার। √2 হোল স্কোয়ার মানে হচ্ছে 2, শুধু 2, কারণ স্কোয়ার রুটে কাটা শুধু 2 থাকতেছে। আর 2 যদি 8 এর সাথে গুণ দেই তাহলে কিন্তু 16 হয়ে যাচ্ছে, আমি একবারে লিখে দিচ্ছি 16। দেখছেন এটা হচ্ছে, তাহলে এখান থেকে পরম মান, এই যে এটা তো আর নেগেটিভ হওয়ার সুযোগ নেই, তাহলে আমি সংখ্যাটাকে আলাদা করে লিখি, আর এই যে এটাকে পরম মানের মধ্যে আলাদা করে রাখি। এটাই জাস্ট তিতাস পাবলিকেশনের বইয়ে আনসার দেওয়া। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই হচ্ছে আনসার। এই ছিল পুরো অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করা। আমি আরো কিছু লেকচার দেখাবো বক্রতার ব্যাসার্ধ কিভাবে বের করে। তারপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।